আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মার্কিন সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের কথা তো আপনাদের সবারই নিশ্চয়ই মনে আছে। পিটার ডি হাস যে বাংলাদেশে শুধু আওয়ামী লীগ সরকারি পরিবর্তন চায় নাই, সে আমেরিকার একটা বিশাল পরিকল্পনা নিয়ে, বলতে পারেন যে বাংলাদেশ বিরুদ্ধে একটা ষড়যন্ত্র নিয়ে বাংলাদেশে খেলেছিল, বাংলাদেশকে নিয়ে খেলেছে এবং সেই খেলার জন্য সে বাংলাদেশে বেশ কিছু মাথা সে কিনে নিয়েছিল, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, খেলোয়াড়, এবং মূল টার্গেট ছিল টিনেজ গ্রুপটা। সেই টিনেজ গ্রুপটাকে তারা টার্গেট করে এগিয়ে নিয়েছিল। যাক, আমার সামনে দুটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবং একজন একটা ফেসবুক পোস্ট দেখাচ্ছি। লিখেছে, নেভার ইন মাই লাইফ আই থট দ্য ইউএস অ্যাম্বাসেডর উইল কাম টু মাই হাউস ফর কুইক লাঞ্চ। থ্যাংক ইউ মিস্টার অ্যাম্বাসেডর ফর কামিং টু মোহাম্মদপুর অ্যান্ড প্রেইং ইউর ভিজিট। একজন রাষ্ট্রদূত, আমেরিকান রাষ্ট্রদূত বাংলাদেশে, এটা হচ্ছে মাহিম আহমেদ একজনের পোস্ট। এই তো দুদিন আগের ঘটনা। মাহিম আহমেদের এই পোস্টে আরো একটি ছবি দেখেন। এই আমেরিকান রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসন তাকে কি যেন গিফট দিচ্ছে বোধ হয়। এই যে একটা বিষয়, এই মাহিম আহমেদ কে, এরকম একজন সাধারণ মানুষের ঘরে আমেরিকান রাষ্ট্রদূত যাচ্ছেন, সে বড় করে তার ফেসবুক পোস্টটাও আমাদের সামনে আছে। এই মাহিম আহমেদ তার নিজের ফেসবুকে এটি পোস্ট করেছেন এবং আমাদের একজন ফলোয়ার ছোট ভাই সুদূর কানাডা থেকে আরো একটি ছবি পাঠিয়েছে, সেটাই যাচ্ছি। সেই ছবিটা হচ্ছে, সে তার মতো করে নিজে লিখেছে, যেমন জুলাই জঙ্গি আক্রমণের আগে ছিল। এই ছবিটা আপনারা একটু দেখেন। এই ছবিতে এখানে সদ্য অকালে মৃত্যুর কোলে চলে যাওয়া কারিনা কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সারও আছে, আরো দুজন টিনেজার, আরো আমাদের একজন পরিচিত সাংবাদিকের ভাগ্নি। তারা একদিকে পিটার ডি হাস আর একদিকে ডোনাল্ড লু। মানে এই যে অপরিচিত মুখগুলোকে মার্কিন এম্বাসিতে ডেকে নেওয়া হয়েছে, সেখান থেকে সেই ছবিটা শেয়ার করে আমাদেরকে লিখেছেন যেমনটা জুলাই জঙ্গি আক্রমণের আগে ছিল, যে এরকম এই যে কারিনারা যে দেখা করতে গেলেন আমেরিকার এম্বাসিতে, ডোনাল্ড লু, পিটার হেস, সেরকম এই মাহিম আহমেদকেও এই ঘটনার সঙ্গে তুলনা করে লিখেছেন একজন রাষ্ট্রদূত কোন প্রোটোকলে বা প্রয়োজনে ব্র্যাক ইউনিভার্সিটির এই ছাত্রের বাসায় গেছে। মানে এই ছেলের কাজ কি তার সাথে? ব্র্যাক ইউনিভার্সিটি 24 সালের কালার রেভুলেশনে সরাসরি জড়িত ছিল, এটা এখন ওপেন সিক্রেট। খোঁজ নিলে দেখা যাবে ব্র্যাকের টিচারদের মাধ্যমে টাকা পয়সাও বিলি হয়েছে। কেন এই লোক এভাবে আজগবি সব জায়গায় ট্যুর দিয়ে বেড়াচ্ছে? এই যে ঘোরাঘুরির পাশাপাশি আজকে আরো দুইটা খবর আছে। একটা খবরে মার্কিন এই রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসন, তিনি খুব জোর দিয়ে আবার একটা মজার কথা বলেছেন। আমার কাছে মজারই মনে হচ্ছে, জাস্ট ফান মনে হচ্ছে, আমাদের দেশের ভাগ্য নিয়ে ফান করা। সে বলছে, ব্রেন ক্রিস্টেনসন, ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের ভাষণ, নতুন চুক্তি যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য মঙ্গলজনক। ঢাকার শেরাটন হোটেলে 28 এপ্রিল অ্যামচেম আয়োজিত উচ্চ পর্যায়ের এক সংলাপে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সদ্য স্বাক্ষরিত রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট ART নিয়ে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ডি ক্রিস্টেনসন। সে বক্তব্যটি প্রকাশিত হয়েছে। এখানে বলা হচ্ছে, শুরু করার আগে আমরা একটু সময় নিয়ে ফরেস্ট কুকসনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। তিনি গত সপ্তাহে মারা গেছেন। ফরেস্ট আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট। তিনি বহু বছর ধরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমি এখানে আসার আগে কাটানোর সময়ও তাকে ভালোভাবে চিনতাম। সে সময়কার আমাদের প্রাণবন্ত আড্ডাগুলো আমি ভীষণ মিস করব। ব্রেন ক্রিস্টেনসনের বক্তব্য। আজ এখানে আমি থাকতে পেরে সত্যি আনন্দ, কারণ আমরা যুক্তরাষ্ট্র বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের এক অত্যন্ত উত্তেজনাপূর্ণ সম্ভাবনাময় সময়ের মধ্যে আছি। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাংলাদেশের অংশীদার, কিন্তু এখন আমরা মানে আমেরিকান ও বাংলাদেশি এক অভূতপূর্ব সুযোগের মুখোমুখি হয়েছি। এর মাধ্যমে এই সম্পর্কের ভবিষ্যৎ পথকে নতুনভাবে গড়ে তোলা সম্ভব। মানে হচ্ছে কতটা পিকুলিয়ার দেখেন। এই বাংলাদেশের যত সুস্থ মানুষ আছে, সিপিডি, পলিটিক্যাল লোকজন, রাজনৈতিক বিশ্লেষক, কবি, সাহিত্যিক, সবাই
সবাই একের পর এক বলছে যে এই যে আমেরিকার সাথে বাংলাদেশের চুক্তি, এই চুক্তি বেসিক্যালি বাংলাদেশকে সর্বনাশের পথে নিবে, আমেরিকার গোলাম বানাবে। আর এই ব্র্যান ক্রিস্টেনসেন এখন গলা ফাটিয়ে বলছে যে এই চুক্তি আমাদের দুই দেশের সবার জন্য খুব ভালো। তার আরো একটা কাণ্ড আজকের দিনে, সেই রংনগা চকচকা ছবি সবার সামনে পড়েছে। এবার ঢাকার রাস্তায় আমেরিকান পতাকা শোভিত রিকশায় মার্কিন রাষ্ট্রদূত। এই ছবিটা একজন আমাদেরকে পাঠিয়ে লিখেছে, যতবারই রিক্সাগুলো দেখবো আমেরিকান পতাকা রঙের, আমেরিকান নীল লাল সাদা দিয়ে রিক্সাগুলো কালার করা হয়েছে, ততবারই মনে হবে আমরা এখন আমেরিকার দালাল হওয়ার পথে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ঢাকার রাস্তায় বিশেষ রিক্সা চালু করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব সাংস্কৃতিক সম্পর্কের বার্তা তুলে ধরার কথা জানিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। তাদের দূতাবাসে এইটা পোস্ট করেছে তাদের ফেসবুক পেজে। বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান ক্রিস্টেনসেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিশেষ এই রিক্সার কিছু ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায় রিক্সাগুলোকে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার নকশার সঙ্গে মিল রেখে লাল সাদা ও নীল রঙে রাঙানো হয়েছে। পোস্টে ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্রের 250তম বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন লাল সাদা ও নীল রঙের 50টি বিশেষ রিক্সা উদ্বোধন করেছেন। তিনি আরো বলেন, এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা উদযাপনের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অংশীদারি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন তুলে ধরা হয়েছে। উল্লেখ্য, 2026 সালের 4 জুলাই যুক্তরাষ্ট্র তার স্বাধীনতা 250তম বার্ষিকী উদযাপন করবে। 1976 সালে স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হওয়ার 250 বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচি পরিকল্পনা করা হয়েছে। মানে বাংলাদেশকে ঘিরে আমার কেন যেন মনে হয় একটা বিশাল আবার কোনো পরিকল্পনা নিয়ে এই আমেরিকা আগাচ্ছে, এবং তার এবারের পরিকল্পনা খেলা যে কি হবে এটা বোধহয় কিছুটা বাংলাদেশের মানুষ আজ করতে পারে, যে এটাকে পুরোপুরি ভেনেজুয়েলা বানাবে নাকি আফগানিস্তান বানাবে নাকি অন্য কোনো সিরিয়া বানাবে। আমরা কোনোভাবেই আমেরিকানদের এই যে অ্যাক্টিভিটি গুলা, পিটার ডি হাসের সময় যেমন বিশ্বাস হতো না যে ভিতরে কিছু একটা আছে, এখনো ক্রিস্টেনসেনের চলাফেরা কি কিছুটা রহস্যের জন্ম দেয় না? জুলাই জঙ্গি উত্থানের আত্মঘাতী জঙ্গি মাহফুজ আলম আজকে 10 কি 11 ঘন্টা আগে ফেসবুকে একটা লম্বা পোস্ট দিয়েছে। সেই পোস্টে সে বলেছে কেন আওয়ামী লীগ ফিরে আসবে, এবং সে জঙ্গি উত্থানের পর ইউনূসের দানবতন্ত্রে সংগঠিত হওয়া অন্যায়গুলোর একটা লিস্ট আসলে ধরিয়ে দিয়েছে এবং বলেছে যে এই কাজগুলোর কারণেই লীগ ফিরে এসেছে। এরপরে আবার 7 ঘন্টা আগে সে একটা পোস্ট দিয়ে সে সেখানে আবার এই আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে আরো কিছু কথা বলেছে। তার ওই 10 ঘন্টা আগের পোস্টটাকে অনেকে সহানুভূতির চোখে দেখবে তাকে, অর্থাৎ এই জঙ্গিটাকে, সেটারও দেখা যাচ্ছে। এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব এই জঙ্গি কেন এই পোস্ট দিল এবং জঙ্গিটার আসলে চরিত্র কেমন। মাহফুজ আলম, সজীব ভুঁইয়া, এই ছেলেগুলোকে এখন আসলে আত্মঘাতী জঙ্গি বলার সুযোগ একটু কমে আসছে। কারণ হলো এরা তো সবাই গিয়েছিল ওইখানে গুলি খেয়ে মরে যাওয়ার জন্য। যেভাবে পুলিশ অফিসার বলছিল না যে একটা গুলি করলে একটা যায় বাকিটা যায় না, ওরা সবাই ওখানে মরে যাওয়ার জন্য গিয়েছিল, আবু সাইদ, মুগ্ধ এরকম হওয়ার জন্য। যদিও আবু সাইদ এবং মুগ্ধকে জঙ্গিরাই মেরে ফেলেছে, কিন্তু পরবর্তীতে এই দস্যু ইউনূসের আপনার অরাজকতন্ত্রে এরা এত টাকা কড়ির মালিক হয়ে গেছে যে এদের এখন আর ওই আত্মঘাতের প্রতি ওদের মোহটা হয়তো এখন কেটে গেছে। সেটা কতদিন থাকবে সেটা দেখার বিষয়, কিন্তু এরা যে এক একজন শত কোটি হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে এটাতে কিন্তু কোনো সন্দেহ নাই। আপনি ওই দুটো জঙ্গিকেই দেখেন, এই যে নাহিদ, প্রতিটা জঙ্গিকেই দেখেন, এগুলা এক একটা ছেলে কিন্তু দাঁতও পরিষ্কার করতে জানতো না। এরা আপনার রাস্তায় খানা খেত, রাস্তার পাশে শুয়ে থাকতো। এই ছেলেগুলা এখন হাজার কোটি লক্ষ কোটি টাকারও মালিক হতে পারে কেউ কেউ। সজীব ভুঁইয়া যেটা করেছে, এই মাহফুজ আলম যেই ধরনের দুর্নীতি করেছে, ইউনূস এদেরকে যে সুযোগ করে দিয়েছে এদের হাতে কাঁচা টাকা আসাতে এদের এখন চেহারা একটু চাকচিক্য হয়েছে, এর বেশি কিছু নয়। এ তো গেল মাহফুজ আলমের একটা দিক, কিন্তু আরেকটা দিকে যেটা আমাদের দেখার দরকার যে এই মাহফুজ আলম জঙ্গিটি কেমন। আমরা জঙ্গি মাহফুজ আলমের অনেক ধরনের কথা তো আমরা শুনেছি। প্রথম কথা হলো তাকে সবাই খুব অ্যাডমায়ার করেছে, যে সে খুব জ্ঞানী মানুষ, বড় থিওরি দিতে পারে, তার একসময় বাবরি চুল ছিল,
সে বিভিন্ন জঙ্গিপনা করতে গিয়েও ধরা খেয়েছে বলে আমরা জানি। আমি একটা জিনিস তাকে স্মরণ করি যে 5 আগস্টের পরে এবং তাকে যখন ইউনূস সহকারী নিয়োগ দিল তখন সে একটা পোস্ট দিয়েছিল, সেখানে সে বলেছিল যে 5,000 মৃত্যু এবং 50,000 আহত, এই সংখ্যার প্রতিশোধ নিবে সে লীগ খুন করে। পরবর্তীতে এই জঙ্গিটাকে আমরা দেখলাম, সে যেদিন শপথ নিল উপদেষ্টা হিসাবে সেদিনই সে বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়েছে, সেটা আবার তার সহকর্মী জঙ্গি সজীব ভুঁইয়া বা এরা প্রকাশ করেছে। এই জঙ্গির প্যাটার্নটা হইল সে মাঝে মাঝে আপনার একটা ভালো কথা বলে, যেমন তার আজকের এই পোস্টটাকে ভালো কথা হিসাবে দেখা যেতে পারে, যদিও পোস্টের শেষে সে রহস্য করেছে। সে একেবারে পুরো তালিকাটা দিয়ে দিয়েছে ইউনূসের ডাকাততন্ত্রে কি কি অন্যায় হয়েছে এবং তারা কিভাবে হিন্দু নির্যাতন করেছে, কিভাবে মব সন্ত্রাস করেছে, কিভাবে বিশ্ববিদ্যালয় দখল করেছে। মোটামুটি একটা বড় ফিরিস্তি সে কিন্তু দিয়ে দিয়েছে। যেমন করে ইউনূস কিন্তু ঢাকা শহরে দাঁড়িয়ে সে যখন কোর্টে যাওয়া আশা করছিল ওই পথে কিন্তু সে তার অপরাধের ছোট একটা ফিরিস্তি কিন্তু ইউনূস দিয়ে দিয়েছে। ওই রকমই একটা ফিরিস্তি আজকে মাহফুজ আলম প্রকাশ করলো। মাহফুজ আলমের হলো যে 2 দিন সে খুনি থাকে, তখন সে আবার লীগকে গালি দিয়ে সবাইকে খুন করার জন্য সে ডাক দেয়। 2 দিন পরে তার মাথার থেকে খুনির ইয়েটা চলে যায়, তখন তার মাথায় ভালো কিছু আসে, তখন সে আবার একটা ইনক্লুসিভ সোসাইটির কথা বলে। এবং আজকের পোস্টে দেখা যাচ্ছে যে সে ধর্মীয় সহনশীলতা ইত্যাদির কথাও বলেছে, অর্থাৎ মাজার ভাঙ্গা এইসব তার পছন্দ নয়, এরকম একটা কিছু আমার কাছে মনে হয়েছে। আবার এই জঙ্গি মাহফুজ আলম দেখবেন সে একটা ম্যাপ প্রকাশ করেছিল, যে ম্যাপে সে একেবারে বাংলাদেশ থেকে নেপাল পর্যন্ত এই পুরো এলাকাটাকে জয় করার স্বপ্ন দেখেছিল। আমি জানি না এই জঙ্গিটাকে কেন বাংলাদেশের অনেক মানুষ, বিশেষ করে আপনার যারা এই জঙ্গি উত্থানকে সমর্থন করে, তারা একজন মৌলবী হিসাবে বা একজন জ্ঞানী মানুষ হিসাবে দেখে। দেখুন, আপনি আপনার বাসার কাজের ছেলেকে আপনি 7 দিন বলেন যে তোমাকে জ্ঞানী মনে হয়, 3 মাস বলেন যে তোমার এই কথা বলে গেছে, ওই কথা বলে গেছে, তারপর থেকে আপনার মনে হবে যে আপনার বাসার কাজের লোকটাও একটা আসলে আউলিয়া হয়ে গেছে। আপনার নিজেরই কিন্তু আপনি সৃষ্টি করলেন। এই মাহফুজ আলম থেকে শুরু করে নাহিদ, সার্জিস, যেগুলোকে আজকে ইউনূস তো করেছেই, তাদের যা সাইবার সন্ত্রাসী আছে সেই পিনাকি, ইলিয়াস, এরাও মাঝে মধ্যে, বিশেষ করে পিনাকি, এদেরকে খুব প্রমোট করে, এক একটাকে জ্ঞানী গুণী হিসাবে প্রতিষ্ঠিত করে। আমার কথা হলো এরকম জ্ঞানী তো বাংলাদেশে লক্ষ কোটি ছেলে আছে, তাই না? বিশ্ববিদ্যালয়ের সব ছেলে তো এরকম জ্ঞানী। যে কোনো বিসিএস পরীক্ষা পাশ করা, বিসিএসটাকে আমি এত গুরুত্বপূর্ণ জিনিস ধরি না, যারা ধরেন মনোযোগী ছাত্র, বিএ পাস, এমএ পাস করেছে, তারা যে কেউ কিন্তু পিনাকির মতো ভিডিও তৈরি করতে পারবে। এখন তো আপনার উইকিপিডিয়া এসে আপনি যে তথ্য দিতে চান কাউকে, অনেক তথ্য আপনি দিতে পারবেন। মানুষ তথ্য, তার একটু বিশ্লেষণ, তার সাথে যদি ভালো পরিবেশনা পায়, সেটাকেই মানুষ জ্ঞানের দৃষ্টিতে দেখে, না বড় একজন জ্ঞানী পেয়ে গেলাম। এই মাহফুজ আলমের চরিত্র যদি আমরা দেখি, তাকে সিরাজুল আলম খান বলা হয়েছিল। সিরাজুল আলম খানকে বাংলাদেশে অনেকে জ্ঞানী মনে করে। আমি সিরাজুল আলম খানের খুব বেশি কথা শুনি নাই, কিন্তু তার চোখ মুখ দেখে আমার তাকে বেকুবি মনে হয়েছে। কিন্তু দেখেন, সিরাজুল আলম খানের কার্যক্রম কিন্তু বাংলাদেশকে ধ্বংস করেছে এবং সে রহস্য তৈরি করতে পেরেছে। এদের প্রতি অনেক মানুষের অনেক মোহ আছে। অবশ্য এই জঙ্গি মাহফুজ আলম সিরাজুল আলম খানের মতো ভাগ্যবান নয়। আবার ভাগ্যবানও, আমি জানি না, সিরাজুল আলম খান তো আসলে অন্যের টাকা পয়সার উপর চলেছে বলে মনে হয়। মাহফুজ আলম কিন্তু ইউনূসের কল্যাণে এখন সে 1000 কোটিপতি। ফলে এইখানে একটা পার্থক্যতা তৈরি হয়ে গেছে। এই মাহফুজ আলম এখন আর আত্মঘাতী সন্ত্রাসী হিসাবে জীবন মরে যেতে চায় না, তার নিশ্চয়ই পরিবার আছে, সেইটা নিয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে চায়। এই জন্য সে তার ফেসবুক পোস্ট আপনার ক্ষণে ক্ষণে পরিবর্তন হবে। তার ভেতর যে ভয় ঢুকে গেছে, সেই ভয়ের বহিঃপ্রকাশ হিসাবে সে একদিন লীগকে মারবে, আরেকদিন লীগকে উঁচু করবে। কিন্তু যেই জায়গায় তার ইন্টেলেকচুয়াল দন্য, সেটা হলো যে জঙ্গিবাদে দীক্ষিত কোনো মানুষ ম্যাচিওরও হতে পারে না, আপনার জ্ঞানীও হতে পারে না, প্রজ্ঞাবানও হতে পারে না। আমি আজকে সলিমুল্লাহ খানের একটা ভিডিও দেখছিলাম, এই লোকটা বেকুবির শেষ সীমানায় পৌঁছে গেছে। আমাকে ওটা নিয়েও হয়তো একটা ভিডিও করতে হতে পারে, কারণ হলো যে এদের কথা শুনে শুনেই তো আমাদের এই তরুণ সমাজ এই 24-এর জঙ্গিদের দ্বারা প্রতারিত হয়েছে। দুঃখের বিষয় যে আমাকে মাহফুজ আলমের ফেসবুক পোস্ট পড়তে হয়, সলিমুল্লাহর ভিডিও দেখতে হয়। ঠিক আছে, এটাই এই দুর্ভাগ্য মেনে নিলাম।
কিন্তু এদেরকে যেহেতু লক্ষ কোটি মানুষ পছন্দ করে, এই জন্য এদের ভুল ত্রুটি এবং এরা কোথায় ফাঁকি দেয় সেগুলো আমাদের দেখিয়ে দিতে হবে। তবে এই জঙ্গি মাহফুজ আলমের বাজার নাই, আমি দেখি যে হাসনাতের বাজার অনেক ভালো। হাসনাত যদি ফেসবুকে একটা 2 লাইনের একটা পোস্ট দেয়, সাথে সাথে আপনার 12,000, 14,000, 25,000, কখনো কখনো 75,000ও দেখেছি, শুধু রিয়াকশন মানুষ। যদিও এর মধ্যে এখন বেশিরভাগই হাহা রিয়াকশন দেয়, অর্থাৎ তাকে অপমান করে। এই মাহফুজ আলমের ফেসবুকের কাটতি অত ভালো না, তারপরেও তাকে ওই যে একটা আদিলুর রহমানরা একটা জিনিস প্রচার করে দিয়েছে যে মাহফুজ আলম অনেক জ্ঞানী, এই জন্য ওই তার ফেসবুক পোস্ট আবার কিন্তু খবর হয়, যেটা আজকে দেখলাম যে 2-1টা পত্রিকা প্রথম আলোতে পর্যন্ত এটা খবর করেছে। কিন্তু সে তো শিশু, শৈশবকালই আপনার অতিক্রান্ত হয় নাই তার। বঙ্গভবন থেকে যে সে ছবি নামিয়ে যে আনন্দ করেছে, কিংবা সে যে ম্যাপ প্রকাশ করেছিল, এরকম যে 2 দিন পর এরকম ছবি, 2 দিন পর আবার তার বিপরীত পোস্ট সে করে, ঠিক ওই যে বিখ্যাত উপন্যাসিকার, মানে ছোট একটা উপন্যাস ডক্টর হাইড অ্যান্ড মিস্টার জ্যাকিল, আমি নামটা বলতে পারি। একটা মানুষের মধ্যে 2টা মানুষ বসবাস করে, তার একটা অংশ খারাপ, একটা অংশ ভালো। এই মাহফুজ আলমের মধ্যেও সেটা আছে। কিন্তু এই মাহফুজ আলম ভালো মন্দ যাই হোক, এরা তো মানে রক্ত দিয়ে হাত রাঙা করেছে, তাই না? এরা 32 নম্বর হয়ে গেছে। আজকে সে মবের বিরুদ্ধে কথা বলছে, এই মবের, সে নিজেই একটা মব স্টার। মবের বিরুদ্ধে আজকে কথা বলে বা পরবর্তীতে সে কি করে সেটাও আমরা জানি না। কিন্তু খুনে এদের হাত রঞ্জিত হয়ে গেছে। সেই জঙ্গি আবু সাইদের খুনটাও কিন্তু এদের হাতেই লেগে আছে। জঙ্গি মুগ্ধর খুনটাও কিন্তু এই মাহফুজ আলমদের হাতেই লেগে আছে। সবার আগে কিন্তু এই ছেলেগুলো আসলে বাংলাদেশের ক্রোধের শিকার হবে। এই নাহিদ, চিন্তা করেন নাহিদ ছেলেটা কত মোটা হয়ে গেছে অর্থ চুরি করে। নাহিদ, সজীব, মাহফুজ আলম, সার্জিস, হাসনাত, এই 4-5টা ছেলে কিন্তু সবার আগে বাংলাদেশের জনরোষের শিকার হবে। এখন এদের বাঁচতে ইচ্ছে করছে, এরা স্বীকার করছে কিছু কিছু। আজকের পোস্টটাকে এটার মধ্যে রহস্য করেছে সে, তবুও আমি বলবো যে এটা স্বীকারোক্তিমূলক। 2 দিন আগে আমরা কায়সার হামিদের স্ত্রীকে স্বীকার করতে দেখলাম যে সে জুলাই যোদ্ধা ছিল, এটা সে স্বীকার করতে চায় না। আস্তে আস্তে বাংলাদেশের সবাই কিন্তু তাদের এই 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 অনুশোচনা করতে থাকবে। কিন্তু অনুশোচনা করলেই কি এরা মাপ পেয়ে যাবে? বাংলাদেশ কি এর মধ্যে ধ্বংস হয়ে যায় নাই? ফরহাদ মজার, সলিমুল্লাহ, এই মাহফুজ আলম, এদের অপরাধের কারণে বাংলাদেশ আর্থিকভাবে বিভিন্নভাবে 30-40 বছর কিন্তু পিছিয়ে গেছে। সেখান থেকে কারো সাধ্য নেই এই দেশটাকে তুলে আনার, শেখ হাসিনা ছাড়া। এই কথাগুলো আমরা বারবার বলছি, 2 দিন পরে কিন্তু বাংলাদেশের জনগণ বলবে। এর মধ্যে এই জুলাই যোদ্ধা, জুলাই যুদ্ধ, জুলাই অভ্যুত্থান, জুলাই বিপ্লব, এটা যে আসলেই পচে গেছে মানুষের দৃষ্টিতে। আমাদের দৃষ্টিতে তো এটা সবসময় একটা জঙ্গি উত্থান ছিল, মানুষের দৃষ্টিতে তো যে এটা একটা ষড়যন্ত্র, এটা একটা উত্থান, এটা দেশ ধ্বংস, দেশ বিক্রির সবকিছুর অন্যায় হয়েছে এই জুলাইতে, অর্থাৎ 2024 জুলাইতে। সেটা মানুষ যত জানছে, এই জঙ্গিগুলার আত্মা তত কাঁপছে। এরই বহিঃপ্রকাশ হিসাবে মাঝে মধ্যে এদের কথা বের হচ্ছে। এগুলোকে হাতের কাছে পেয়ে আমাদের এদের অপরাধকে ভুলে গেলে চলবে না। হামে শত শত শিশু মৃত্যুর দায়ভার ইউনূস ও তার সরকারের, এমন তথ্য বহু আগে থেকে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। অবশ্য ইউনূসকে যারা 50 বছর ক্ষমতায় রাখতে চেয়েছিলেন, তারা বিষয়টিকে দেখছিলেন আওয়ামী লীগ ফেরাতে নিশানায় ইউনূস হিসেবে। কিন্তু তাদের সেই অপপ্রচারে একেবারে জল ঢেলে দিয়েছেন বাংলাদেশি ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। একেবারে জরুরি সংবাদ সম্মেলন ডেকে জানিয়ে দিয়েছেন, ইউনূসকে তো বটেই, তার উপদেষ্টাদের 1বার 2বার নয় 10 বার বলেছেন, 5 থেকে 6 বার চিঠি দিয়েও জানিয়েছেন হামের টিকা কেনা নিয়ে ইউনূস ও তার সরকার যে নয়ছয় করেছিল, সেটা ভয়াবহ বিপর্যয় ডেকে নিয়ে আসবে বাংলাদেশে। অবশ্য সব বিষয় বিশেষজ্ঞ ইউনিসেফের এই সাবধানবাণীর সময় ব্যস্ত ছিলেন মার্কিন সরকারের সাথে বাণিজ্য চুক্তি করা নিয়ে, কিভাবে ট্রাম্প প্রশাসনকে খুশি করা যায় তা নিয়ে। ইউনিসেফের এই সংবাদ সম্মেলনের পর বিএনপি সরকার অনেকেই মনে করছেন, ইউনূস প্রশাসনের সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিলে এর দায়ভার বিএনপিকেই বহন করতে হবে। দর্শক, এতদিন হাম আর বাণিজ্য চুক্তি নিয়ে ইউনূস ছিল চরম ইমেজ সংকটে, সাথে তৈরি হয় আইনি ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা। কিন্তু তার মধ্যে বিষ ফোড়া হয়ে দেখা দিয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের ফেরার ঘোষণা। 19 মে ভারতের 3টি সংবাদ মাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর ইউনূস সেন্টার থেকে শুরু করে রাজধানীর বাংলা মোটরের একটি গোপন বৈঠকের স্থানে বেশ
ভূকম্পন শুরু হয়েছে। শেখ হাসিনার ঘোষণায় বাংলাদেশের ক্ষমতাসীন বিএনপির মধ্যে যত না প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, তার চেয়ে বেশি অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে মোহাম্মদ ইউনূস ও বিগত অন্তর্বর্তী সরকারের শীর্ষ ব্যক্তিদের এবং তাদের সমর্থকদের মধ্যে। কেউ প্রতিক্রিয়ায় বলছেন, ইউনূসের আমলে ইউনূস সমর্থকদের নানা অপকর্মের কারণে আওয়ামী লীগ তো আগেই ফিরেছিল। আবার কেউ বলছেন, আওয়ামী লীগ ফিরবে কেন, দলটি তো আগেই ছিল। সামাজিক মাধ্যমের বদৌলতে এমন নানামুখী আলোচনা আর তর্ক বিতর্কগুলো প্রকাশই হচ্ছে। কিন্তু পর্দার আড়ালে ইউনূস ও তার মিত্রদের যে উদ্বেগ, সেটি আরো ভয়াবহ বলে জানা গেছে। অন্তর্বর্তী সরকারের আমলে ক্রুশিয়াল সিদ্ধান্তগুলো নেয়ার জন্য ইউনূসের ছিল 6 সদস্যের একটি কিচেন ক্যাবিনেট। গোয়েন্দা এবং ইউনূস সেন্টারের একাধিক সূত্র বলছে, এই কিচেন ক্যাবিনেটের কয়েকজন সদস্যকে নিয়ে গত কয়েকদিনে মোহাম্মদ ইউনূস বেশ কয়েকটি মিটিং করেছেন, যেখানে ছিল একটি ছাত্র সংগঠনের সাবেক কয়েকজন নেতা। নানামুখী সমস্যার মধ্যে করণীয় ঠিক করতে দফায় দফায় বৈঠক করে যাচ্ছে ইউনূস ও তার কিচেন ক্যাবিনেট। প্রশ্ন হলো, শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের ফেরার ঘোষণা নিয়ে সরকারের চেয়ে ইউনূস ও তার ঘনিষ্ঠজনেরা কেন বেশি চিন্তিত? আর সে চিন্তা থেকে মুক্ত হতে ইউনূস কোন নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামবেন? ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন ক্যাবিনেট ছিল, যে ক্যাবিনেট ক্রুশিয়াল বিষয়গুলোতে সিদ্ধান্ত নিত, এমন তথ্য জানিয়ে বোমা ফাটিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। সূত্রগুলো বলছে, সেই কিচেন ক্যাবিনেট এখনো সক্রিয় আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করার নামে গোলামি চুক্তি করার তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর ইউনূস সরকারের অনেক উপদেষ্টাই গা বাঁচাতে দোষ চাপায় ওই কিচেন ক্যাবিনেটের উপর। এই চুক্তির তথ্য গণমাধ্যমে আসার কিছুদিনের মধ্যে দেশব্যাপী শুরু হয় হামের প্রকোপ। হামের কারণে একের পর এক বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা। প্রতিদিন কমপক্ষে 6 থেকে 10 জন শিশু বাংলাদেশে হাম ও হামের উপসর্গজনিত কারণে মারা যাচ্ছে। তারেক রহমানের সরকার দায়িত্ব নেওয়ার অল্প কিছুদিনের মধ্যে দেশের স্বাস্থ্যখাতে এক নজিরবিহীন মানবিক বিপর্যয় ও মহামারী দেখা দেয়। একসময় প্রায় সম্পূর্ণ নির্মূল হয়ে যাওয়া সংক্রামক রোগ হাম বাংলাদেশে পুনরায় মহামারী আকারে ফিরে আসে এবং শত শত শিশুর প্রাণ কেড়ে নিচ্ছে। প্রথম দিকে বিএনপি সরকারের পক্ষ থেকে এর জন্য আওয়ামী লীগ আমলের অব্যবস্থাপনাকে দোষ দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু খুব দ্রুত বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনা ও ইউনূস আমলে বাচ্চাদের টিকা দেওয়ার পরিস্থিতির তুলনামূলক চিত্র প্রকাশ হতে শুরু করে। সাথে এই সংকটের পেছনে অন্তর্বর্তীকালীন সরকারের চরম নীতিগত অপরিপক্কতা ও প্রশাসনিক গাফিলতিকে দায়ী করতে শুরু করেন বিশেষজ্ঞরা। নিরুপায় হয়ে বিএনপি সরকারের একেবারে শীর্ষ ব্যক্তিরও ইউনূস প্রশাসনের অপরাধের কথা জানানো ছাড়া অন্য কোনো উপায় থাকে না। সবশেষ 20 মে বিকেলে ঢাকার আগারগাঁয়ে ইউনিসেফ কার্যালয়ে একটি অত্যন্ত জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সংবাদ সম্মেলনে বাংলাদেশে হামের প্রাদুর্ভাবে প্রতিনিয়ত শিশু মৃত্যুর প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের সময় টিকা ব্যবস্থাপনা নিয়ে সমালোচনার আগুনে নতুন করে ঘি ঢালেন ঢাকায় ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। বুধবার ঢাকায় সংবাদ সম্মেলন করে তিনি বলেছেন, টিকার ঘাটতি নিয়ে মোহাম্মদ ইউনূস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কে 5 থেকে 6টি চিঠি পাঠিয়েছেন তারা, এবং বৈঠক হয়েছে অন্তত 10টি। বাংলাদেশের টিকার আসন্ন ঘাটতির কথা তুলে ধরে জাতীয় নির্বাচনের 2 দিন আগে 10 ফেব্রুয়ারি তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে যে চিঠিটি পাঠিয়েছিলেন রানা ফ্লাওয়ার্স, তা নিয়ে ইতিমধ্যে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময় এই চিঠি পাঠানো হলো এমন চিঠি সেটি প্রথম ছিল না বলে বুধবার দাবি করেছেন ইউনিসেফের প্রতিনিধি। এ বিষয়ে এক প্রশ্নে রানা ফ্লাওয়ার্স বলেন, তার সামনে হয়তো সবগুলো তারিখ এখন নেই এবং তার ধারণা সেটা তদন্তে বেরিয়ে আসবে। তবে তিনি জানেন 2024 থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 5 কি 6টি চিঠি পাঠিয়েছেন। ইউনিসেফ প্রতিনিধি দাবি করেন, তারা সরকারের সঙ্গে জরুরি বৈঠকে বসার জন্য বারবার চাপ দিয়েছিলেন। একই সঙ্গে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং কর্মীদের সঙ্গে অন্তত 10 বার বসেছিলেন। তিনি এবং ইউনিসেফের কর্মীরা বারবার সরকারকে বলেছিলেন, টিকার সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ, কিন্তু মোহাম্মদ ইউনূস ও তার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ছিলেন নিজেদের লোকদের দিয়ে উন্মুক্ত টেন্ডারে টিকা কেনার জন্য। ইউনিসেফের দাবি, ইউনূস ও তার স্বাস্থ্য উপদেষ্টার এই সিদ্ধান্তের কারণে এখন হামে শত শত শিশু মারা যাচ্ছে।
প্রশ্ন হলো, ইউনুসেফ এতদিন চুপ থাকার পর কেন জরুরি সংবাদ সম্মেলন ডেকে ঘটা করে সব তথ্য জানালো? সূত্রগুলো বলছে, হামে শিশু মৃত্যুর পিছনে ইউনূস সরকারের অবহেলার বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর নিজেদের ইমেজ উদ্ধারে কি করা যায় তা নিয়ে সক্রিয় হয় ইউনূসের সেই কিচেন ক্যাবিনেটের সদস্যরা। সাথে যোগ দেয় ইউনূস ঘনিষ্ঠ কয়েকটি সংগঠনের কিছু নেতা। গোয়েন্দা সূত্রগুলো বলছে, তারা গত কয়েকদিনে দফায় দফায় বৈঠক করেছে। সেসব বৈঠকে ইমেজ পুনরুদ্ধারে ইউনূসকে ম্যানেজ করারও সিদ্ধান্ত হয়। মোহাম্মদ ইউনূস তার পুরাতন বিদেশি বন্ধুদের দিয়ে ইউনিসেফের হেড অফিসকে ম্যানেজ করার চেষ্টা করেন, কিন্তু তাতে হিতে বিপরীত হয়। বাংলাদেশের একটি জাতীয় দৈনিকে এরই মধ্যে ইউনিসেফের একজন কর্মকর্তা এসব তথ্য জানিয়েছিলেন। ইউনূস সেন্টার থেকে ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করা হয় ইউনিসেফের সদর দপ্তরে। সেই অভিযোগের তদন্ত করতে গিয়ে ইউনিসেফ সদর দপ্তরের কাছে বেরিয়ে আসে ইউনূসের থলের বিড়াল। তারপরে সদর দপ্তরের গ্রিন সিগন্যাল পেয়ে ঢাকায় জরুরি সংবাদ সম্মেলন ডাকেন রানা ফ্লাওয়ার্স। ইউনূস সেন্টারের একটি সূত্র বলছে, ইউনূসের কিচেন ক্যাবিনেট গত কয়েকদিনে যেসব বৈঠক করেছে সেখানে আলোচনায় একটি বিষয় ছিল হামের টিকা নিয়ে অব্যবস্থাপনার জন্য ইউনূস আমলের সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিএনপি সরকার শেষ পর্যন্ত আইনি পথে যেতে বাধ্য হতে পারে। গত 17 মে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম জনস্বার্থে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। রিটে তখন পর্যন্ত দেশের প্রায় 400 শিশুর মৃত্যুর জন্য সরাসরি বিদায়ী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টা পরিষদকে দায়ী করা হয়। এমনকি বিএনপির সিনিয়র নেতারাও মনে করেন, ইউনূসের জায়গায় যদি আওয়ামী লীগ সরকার থাকতো তাহলে বিএনপি সরকার খুব দ্রুত ওই সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিত। সেক্ষেত্রে হামের কারণে এত শিশু মারা যাওয়ার পরও বিএনপি সরকার ইউনূস আমলের কাউকে জবাবদিহিতার আওতায় না নিয়ে আসায় মানুষের মধ্যে বিএনপির বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। বিদেশি পরামর্শকরাও হামের টিকা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মারাত্মক ও নজিরবিহীন গাফিলতিকে ফৌজদারি অবহেলা হিসেবে দেখছেন। সূত্রগুলো বলছে, ইউনূসের কিচেন ক্যাবিনেটের সদস্যরা একটি বৈঠকে সাবেক স্বাস্থ্য উপদেষ্টাকে কিছুদিনের জন্য দেশের বাইরে থাকার পরামর্শ দিয়েছেন। দর্শক, ইউনূসের কিচেন ক্যাবিনেট যখন মার্কিন চুক্তি আর হামে শিশু মৃত্যুর জন্য নিজেদের ইমেজ সংকট নিয়ে হাবুডুবু খাচ্ছেন, ঠিক তখনই তাদের উদ্বেগকে দিল্লি থেকে আরও বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। 19 মে ভারতের হিন্দুস্তান টাইমস, মিলেনিয়াম পোস্ট ও আনন্দবাজার পত্রিকায় শেখ হাসিনার ইমেল ইন্টারভিউ প্রকাশিত হয়। 3টি সাক্ষাৎকারই শেখ হাসিনা প্রথমবারের মতো দেশে ফেরার কথা বলেছেন। শুধু তাই নয়, তিনি বলেছেন তিনি ও তার দলের ফেরা নিয়ে নীরব প্রস্তুতি চলছে। সাথে সেই প্রস্তুতি কি ধরনের তারও একটা রূপ তিনি তুলে ধরেছেন। তিনি দাবি করেছেন, কূটনৈতিক ও আন্তর্জাতিক পর্যায়ে বেশ চেষ্টা চলছে। শেখ হাসিনার এই বক্তব্যের পর ইউনূস ঘনিষ্ঠদের মধ্যে যে একটা অস্বস্তি বেড়েছে সেটি সামাজিক মাধ্যমেই দেখা যাচ্ছে। প্রথমেই প্রতিক্রিয়া জানান ইউনূসের মাস্টার মাইন্ড খ্যাত সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। 24-এর আন্দোলনের পর কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আবার দেশের রাজনীতিতে ফিরে এসেছে বলে মনে করছেন তিনি। এর বিভিন্ন কারণ তুলে ধরে তিনি দলটির ফিরে আসার প্রেক্ষাপট বর্ণনা করেছেন নিজের ফেসবুক ওয়ালে লেখা এক পোস্টে। মঙ্গলবার কিছু সময়ের ব্যবধানে তিনি এ নিয়ে দুটো ফেসবুক পোস্ট দেন। এর প্রথমটিতে তিনি লেখেন, লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ঈমান আবার ফেরত এসেছে। কিভাবে ফিরলো সে গল্পই তুলে ধরার কথা বলেছেন তিনি। মাহফুজ লেখেন, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন থেকে ডানপন্থীদের উত্থানের জন্য অন্তরীণ সরকারের লোকজন কাজ করা শুরু করছে। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন আইনের শাসনের বদলে মবের শাসনের আনন্দ পেয়েছিল গত 17 বছরের মুসলিমগণ। তবে শেখ হাসিনার বিষয়ে ফেসবুক স্ট্যাটাসে মাহফুজ কোনো কথা অবশ্য লেখেননি। যেমন বলেননি সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, কিন্তু কথা বলেছেন আওয়ামী লীগের ফেরা নিয়ে। তবে মাহফুজ আলম আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের কথা বললেও ভিন্ন মত দিয়েছেন 26 লাখ ভারতীয় নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর জন্য বিখ্যাত আসিফ নজরুল। বুধবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল লিখেছেন, আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই। ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস। মাহফুজ আলমের পোস্ট প্রকাশের প্রায় 24 ঘন্টার মধ্যে আওয়ামী লীগের ফেরা নিয়ে প্রতিক্রিয়া জানান আসিফ নজরুল।
সংক্ষিপ্ত হলেও তার বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক উপস্থিতির চেয়ে দলটির রাজনৈতিক আচরণ ও প্রচারণাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। দর্শক, ইউনূস সরকার আমলের প্রথম দিকে প্রকাশ্যে আওয়ামী লীগকে ব্যান করার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন তার দুই উপদেষ্টা। তাদের একজন ছিলেন সাখাওয়াত হোসেন, আরেকজন ছিলেন আসিফ নজরুল। যদিও পরে নিজ হাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ জারি করেছিলেন। গোয়েন্দা সূত্রগুলো বলছে, শেখ হাসিনার এই সাক্ষাৎকার প্রকাশের পর 19 মে সন্ধ্যার পর মোহাম্মদ ইউনূসের সাথে তার কিচেন ক্যাবিনেটের 4 সদস্য রুদ্ধদ্বার বৈঠক করেছেন। ইউনূস সেন্টারের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য একজন সদস্য বাকিদের উপর দোষ চাপিয়েছেন। শেখ হাসিনার বক্তব্য এবং আওয়ামী লীগের গত কিছুদিন ধরে দেশব্যাপী শোডাউনের বিষয়ে আলোচনা হয়। ওই আলোচনায় একটি ছাত্র সংগঠনের কয়েকজন সাবেক নেতাকেও পরে ডাকা হয় এবং অনলাইনে আওয়ামী লীগ বিরোধী ব্যাপক প্রচারণা করার জন্য তাদেরকে দায়িত্ব দেয়া হয় বলে ইউনূসের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে। প্রোটেক্ট ইউনূসের মতো নতুন কোনো ব্লগ বা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করে আওয়ামী লীগ বিরোধী এবং হাম ইস্যুতে মোহাম্মদ ইউনূসের ইমেজ পুনরুদ্ধারে কাজ শুরু করা যায় কি না সেটা নিয়েও আলোচনা হয়েছে। দর্শক, আওয়ামী লীগ আমলে যখন কর ফাঁকি সহ নানা মামলায় ইউনূসের বেহাল দশা হয়েছিল, তখন ইউনূস সেন্টার থেকে বিশ্বব্যাপী ইমেজ বিল্ডিং এর জন্য প্রোটেক্ট ইউনূস ব্লগটি করা হয়েছিল। জুলাই আন্দোলনের সময় ইউনূস এই ব্লগটিতে দাবি করেছিলেন তার খোলা চিঠির কারণে জাতিসংঘ তখন বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীকে চাপ দিয়ে চিঠি দিয়েছিল। বৈঠকে উপস্থিত ইউনূসের কিচেন ক্যাবিনেটের সদস্যরা আওয়ামী লীগ ইস্যুতে সরকারের শীর্ষ মহলের সাথে আলোচনার জন্য সাবেক এক উপদেষ্টাকে দায়িত্ব দেন, যিনি বিএনপি ঘনিষ্ঠ বলে পরিচিত। তবে এক সময় তারেক রহমানের বিরুদ্ধে টকশো আলোচনায় প্রকাশ্যে সমালোচনা করায় তাকে নিয়েও বিএনপিতে অস্বস্তি আছে। ওই সাবেক উপদেষ্টা আলোচনা করার পর পরবর্তী বৈঠকে বসতে পারে ইউনূসের কিচেন ক্যাবিনেট করণীয় ঠিক করতে। গোয়েন্দা সূত্র বলছে, ইউনূসের কিচেন ক্যাবিনেটের দুজন সদস্য রাজধানীর বাংলা মোটরে তাদের আদি মিটিংখানায় কয়েক দফা মিটিং করেছেন। ইউনূসের আমলের সংগঠিত মবগুলো হওয়ার আগে বাংলা মোটর ওই ভবনটিতে সিদ্ধান্ত হতো। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের নজিরবিহীন নীতিগত অদক্ষতা, যার ফলে হামের ভ্যাকসিনের ভয়াবহ সংকটে শত শত নিষ্পাপ শিশুর অকাল মৃত্যু হয়েছে এবং ইউনিসেফের মতো আন্তর্জাতিক সংস্থা সরাসরি সরকারের চরম গাফিলতিকে দায়ী করেছে। এই সংকটের মুখে দাঁড়িয়ে সাবেক উপদেষ্টাদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার যে দাবি উঠেছে তা বিএনপি সরকারকেও এক অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে। তার মধ্যে শেখ হাসিনার ঘোষণা এবং আওয়ামী লীগের ফেরার আতঙ্ক ইউনূসের কিচেন ক্যাবিনেটকে আবারও সক্রিয় করে তুলেছে। প্রশ্ন হলো, ইউনূসের এই কিচেন ক্যাবিনেট পর্দার আড়ালে কতটুকু সফল হবে? মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন তার সাম্প্রতিক বক্তব্য শুনলে প্রশ্ন উঠতেই পারে, তিনি কি সত্যিই রাষ্ট্রদূত নাকি যুক্তরাষ্ট্রের অঘোষিত মার্কেটিং ম্যানেজার? যুক্তরাষ্ট্রের ব্যবসা বাণিজ্য বাড়ানোই তার প্রধান দায়িত্ব। কারণ একজন কূটনীতিক সাধারণত দুই দেশের সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা, কৌশলগত ভারসাম্য ইত্যাদি নিয়ে কথা বলেন, কাজ করেন। ব্যবসা বাণিজ্য নিয়েও নিশ্চয়ই তিনি কথা বলবেন বা কাজ করবেন, কিন্তু সেটাই যদি হয়ে ওঠে প্রধান অ্যাসাইনমেন্ট, তখন কি বলবেন? মিস্টার ব্রেন্ট যা বলছেন আজকাল, তাতে মনে হচ্ছে তিনি যেন বাংলাদেশের বাজারে মার্কিন পণ্য বিক্রি, মার্কিন কোম্পানি এবং মার্কিন স্বার্থ রক্ষার দায়িত্ব নিয়েই ঢাকায় এসেছেন। সবচেয়ে বড় প্রশ্ন, যে চুক্তি নিয়ে তিনি কথা বলছেন বা চারিদিকে এত কথা হচ্ছে, সেই চুক্তির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কি চায়? শুধুই বাণিজ্যিক সুবিধা, নাকি বাংলাদেশের জ্বালানি, কৃষি, ডিজিটাল অর্থনীতি, আর্থিক খাত, এমনকি ভবিষ্যৎ নীতি নির্ধারণেও প্রভাব বিস্তার করতে চায়? আর কি কি আসলে তারা চায় বাংলাদেশের কাছ থেকে? আর এত কিছুর বিপরীতে আমাদের সরকার কেন চুপ মেরে আছে? সবার আগে বাংলাদেশ স্লোগান যিনি দিয়েছেন সেই প্রধানমন্ত্রী, তিনি কোন চিন্তায় আচ্ছন্ন? কবে তার ঘুম ভাঙবে? কবে তার কাছে সত্যিই বাংলাদেশ সবার আগে ঠাঁই পাবে?
কথা তো বলছিলাম, আপনারা বুঝতেই পারছেন যে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড, এআরটি বা আরটিও বলা হয়ে থাকে, রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট। সম্প্রতি আমরা দেখলাম যে ঢাকায় অ্যামচেম একটা অনুষ্ঠান আয়োজন করেছিল। সেই অনুষ্ঠানে ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এক বিশাল বক্তব্য দিয়েছেন। এটি আবার আমাদের দেশের দু একটি কাগজে ছাপাও হয়েছে, যেন অনেকটা ব্রেন্টের কথাবার্তা সাধারণ মানুষের কানের ভেতরে ঢুকিয়ে দেয়া যায়, এটি যেন একটি লক্ষ্য। তো এই যে ক্রিস্টেনসেন মানে এমন ভাবে এই তথাকথিত রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট বা এআরটি বা ওই যে বললাম এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড, যেভাবেই বলেন না কেন, এটির যেভাবে তিনি প্রচার করেছেন বা করছেন, যেন তিনি কোনো রাষ্ট্রদূত নন, একজন কর্পোরেট ম্যানেজার। তিনি বলছেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জন্য এই চুক্তিটি নাকি একটি উইন উইন চুক্তি। তিনি বলছেন বাংলাদেশের সামনে নাকি এখন অভূতপূর্ব সুযোগ এসেছে। তিনি বলছেন এখন সাহায্যের চেয়ে বাণিজ্য, সহায়তার চেয়ে বিনিয়োগের যুগ। এসব কথা আসলে শুনতে খুব ভালো লাগে, খুব সুন্দর কথা, কিন্তু প্রশ্ন হচ্ছে চুক্তিতে কেন বাংলাদেশ শ্যাল 131 বার লেখা হলো, 32 পৃষ্ঠার যে চুক্তিপত্র সেখানে, আর ইউএস শ্যাল মাত্র 6 বার। অর্থাৎ বাংলাদেশকে মানতে হবে 131টি বাধ্যবাধকতা, যুক্তরাষ্ট্রকে মানতে হবে মাত্র 6টি। এটা কি সমান অংশীদারত্ব নাকি একতরফা চাপ? আরো ভয়ঙ্কর বিষয় হলো এই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে বলা হচ্ছে কোন দেশের সঙ্গে ডিজিটাল বাণিজ্য চুক্তি করা যাবে, কোন দেশের কাছ থেকে পারমাণবিক প্রযুক্তি বা পণ্য কেনা যাবে বা যাবে না, কিভাবে আমদানি নীতি সাজাতে হবে, মানে বাংলাদেশের আমদানি নীতি, কিভাবে ভ্যাট বসাতে হবে, কত বসাতে হবে, কোন মার্কিন কোম্পানিকে কত সুবিধা দিতে হবে, এরকম আরো অনেক। এমনকি যুক্তরাষ্ট্র যদি মনে করে বাংলাদেশের কোনো নীতি তাদের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, তাহলে তারা মানে যুক্তরাষ্ট্র চুক্তি বাতিল করে আবার উচ্চ শুল্ক বসাতে পারবে বা আরোপ করতে পারবে। অর্থাৎ চাপ দেওয়ার যে অস্ত্র সেটাও তাদের হাতেই থাকবে। আর ব্রেন্ট সাহেব এসবকে বলছেন কমন সেন্স, মানে এটা বুঝে নেওয়ার বিষয়। এখনকার যে যুগ, এখন এগুলো বুঝে নিতে হবে, এভাবে চলতে হবে। তিনি বলছেন বাংলাদেশ যদি আমেরিকায় পণ্য বিক্রি করতে চায় তাহলে আমেরিকা থেকেও পণ্য কিনতে হবে। আমরা তো কিনি, আমরা বিক্রিও করি, কিনিও, কিন্তু তার কথায় মনে হচ্ছে এটি আর মুক্ত বাণিজ্য নয়, এটি অনেকটা শর্ত সাপেক্ষ বাজার খুলে দেওয়া। বাংলাদেশকে $3.5 বিলিয়ন কৃষি পণ্য কিনতে হবে একটা মেয়াদের মধ্যে। এর মধ্যে গম, সয়াবিন, তুলা, ভুট্টা, মানে এসবই যুক্তরাষ্ট্র থেকে কিনতে হবে। 15 বছরে $15 বিলিয়ন জ্বালানি কিনতে হবে। দাম বেশি হোক তাতে কিছু যায় আসে না। ইউক্রেন থেকে গম আনলে দাম কম পড়বে, যুক্তরাষ্ট্র থেকে আনলে বেশি পড়বে, পরিবহন খরচ বেশি পড়বে, তাতে কি, তাদের কাছ থেকেই আনতে হবে। 14টি বোয়িং বিমান কেনার চুক্তি ইতিমধ্যেই হয়ে গেছে। চুক্তি কবে থেকে কার্যকর হবে সেই অপেক্ষা নেই, কিন্তু চুক্তি স্বাক্ষর হয়ে গেছে। সামরিক সরঞ্জাম আরো বেশি বেশি কিনতে হবে যুক্তরাষ্ট্র থেকে, অন্য দেশ থেকে কিনতে হলেও অনেক কৈফিয়তের বিষয় আছে, হয়তো কেনা যাবেই না। প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কি সত্যি আসলে এই মুহূর্তে এত বোয়িং প্রয়োজন? হয়তো অনেকে বলবেন যে একসঙ্গে তো এই 14টি পাচ্ছি না, আমরা একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে পাবো, সেই টাইম ফ্রেমেই কি আমাদের 14টি বোয়িং প্রয়োজন আছে কিনা, এগুলোর অর্থ পরিশোধ করার মতো সক্ষমতা আমাদের আছে কিনা, নাকি কেবলই বাণিজ্য ঘাটতি কমানোর জন্য যুক্তরাষ্ট্র একতরফা নিজেদের বাজার নিশ্চিত করে চলেছে এই আরটি এর বদৌলতে। আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই চুক্তিটা কেন বাংলাদেশের জাতীয় নির্বাচনের, অত্যন্ত কাঙ্ক্ষিত বহুল আকাঙ্ক্ষিত জাতীয় নির্বাচনের মাত্র 3 দিন আগে করা হলো? অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ইউনূসকে তারা বসিয়েছেন বলে তার কাছ থেকে 18 আনা বুঝে নিতে হবে, কড়াই গন্ডায় বুঝে নিতে হবে, অন্যরা এলে যেন না করে। আমার মনে হয় সেখানেও বিষয়টি এরকম নয়।
এজন্যই প্রশ্ন করছি যে একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের সঙ্গে এত বড় দীর্ঘমেয়াদী চুক্তি কেন করতে গেল ওয়াশিংটন? তারা তো এখানে সেখানে সবাইকে গণতন্ত্রের সবক দেয়, জবাবদিহিতার কথা বলে, তারা এই কাজটা করতে পারলো? এটা নাকি অনেক ভালো চুক্তি। তো যদি ভালো চুক্তিই হবে তাহলে নির্বাচিত সরকারের জন্য, মানে যে সরকারটি 9 তারিখে চুক্তি হয়েছে, 12 তারিখে নির্বাচন, 17 তারিখে সরকার গঠন হয়েছে, নতুন সরকার, এই 1-2 সপ্তাহ অপেক্ষা করা গেল না? এত ভালো চুক্তিতে এত গোপনীয়তা কেন? সবকিছুতে স্বচ্ছতা খোঁজা মার্কিনীরা কেন বলল না আগে তোমার দেশের জনগণকে জানাও, তাদের মতামত নাও, তারপর চুক্তি করো? চুক্তি নিয়ে এভাবে পানিতে পড়ে গিয়েছিল। কারণ কি যুক্তরাষ্ট্রের পানিতে পড়ার কাহিনী কি? আসলে এটি বোঝা মুশকিল, আবার বুঝতে চাইলে বোঝা সম্ভব, সহজ। কেন বাংলাদেশের নির্বাচিত সরকার সংসদে এটা নিয়ে আলোচনার সাহস পর্যন্ত পাচ্ছে না? চাবিটা কোথায় আসলে মেরেছে তারা? হুমকিটা কি দিয়ে রেখেছে? কারণ ওই যে বললাম, সরকারি দল চুপ, সংসদের বিরোধী দলও মুখে তালা দিয়ে বসে আছে। এজন্যই তো সন্দেহ তৈরি হচ্ছে। সেই সন্দেহ আরো গভীর হচ্ছে ব্রেন্টের আচরণে, হেদায়েতের সুরে তিনি যেসব কথাবার্তা বলছেন সেসবে, এবং সেসব কথায় ব্যবহৃত শব্দ চয়নে। স্বচ্ছতা, জবাবদিহিতার ঠিকাদার দেশটি মানে মার্কিন যুক্তরাষ্ট্র, তারা কি দেখছে না এই চুক্তি নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের মাঝে সমালোচনা ক্রমশ বাড়ছে? বিভিন্ন পেশাজীবীরা কথা বলছেন, অর্থনীতিবিদরা কথা বলছেন, অথচ সরকার নীরব, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীরা চুপ। কিন্তু পক্ষান্তরে মার্কিন রাষ্ট্রদূত কিন্তু অত্যন্ত সক্রিয়, তিনি বেশ তৎপর, এখানে সেখানে যাচ্ছেন, ব্যাখ্যা দিচ্ছেন, বোঝাচ্ছেন, যুক্তি দিচ্ছেন, বলছেন এতে বাংলাদেশের কত কত লাভ। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হচ্ছে না মানে বাংলাদেশ সরকারের চেয়ে এই চুক্তি নিয়ে ব্রেন্টের মাথা ব্যথাটাই একটু বেশি? তিনি বলছেন বাংলাদেশকে নিয়মকানুন বদলাতে হবে, লাইসেন্সিং সহজ করতে হবে, মানে ব্যবসা বাণিজ্যের, মার্কিন কোম্পানির জন্য বাধা সরাতে হবে, আরো কত কি। অর্থাৎ বাংলাদেশের নীতিমালাও এখন মার্কিন ব্যবসার সুবিধা অনুযায়ী সাজাতে হবে। আর তারা এই চুক্তিতে বাংলাদেশের হাতে পায়ে ডান্ডা বেড়ি শিকল যতটা পরানোর ততটা পরানোর জোগাড় যন্ত্র আয়োজন করে রেখেছেন। এসব কারণেই আসলে ভয়, কারণ এটি শুধু বাণিজ্যের প্রশ্ন নয়, এটি অর্থনৈতিক সার্বভৌমত্বের প্রশ্ন। আজ তারা কথা বলছে কৃষি নিয়ে, কাল বলবে জ্বালানি নিয়ে, পরশু বলবে ডিজিটাল খাত নিয়ে, তারপর হয়তো ব্যাংকিং, পেমেন্ট সিস্টেম, অবকাঠামো, বন্দর, টেলিযোগাযোগ, অর্থাৎ যখন যা মন চাইবে তাই নিয়ে কথা বলবে, এবং আমাদেরকে তা অক্ষরে অক্ষরে মানতে হবে। ব্রেন্ট নিজেই বলেছেন স্টারলিংক, গুগল পে, ওরাকল, মাইক্রোসফট, ভিসা, মাস্টার কার্ড, এরা সবাই বাংলাদেশে বড় সুযোগ দেখছে। তাই লুটে পুটে খাও, প্রতিযোগিতার কিছু রাখবার দরকার নেই, একচেটিয়া লুটে নাও, এই তো হচ্ছে নীতি। ব্রেন্টের কথা অনুযায়ী বাংলাদেশের 17 কোটিরও বেশি মানুষের যে বাজার, এখন যেন এক বিশাল কর্পোরেট যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। আর এই বাজারে প্রবেশের জন্য রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন নিজেই একচেটিয়া প্রচারণা চালাচ্ছেন। আমাদের তথাকথিত সুশীল, আমাদের তথাকথিত দেশপ্রেমিক রাজনীতিবিদরা চুপ করে আছেন, হয়তো ব্রেন্ট লাগলে তাদেরকে যথাযথ ভয় ভীতিও হয়তো দেখাচ্ছেন। ব্রেন্ট বললেন আমেরিকান কোম্পানিগুলো বাংলাদেশের বিদ্যুতের অর্ধেকের বেশি সরবরাহে ভূমিকা রাখছে, এটি তারা আরো বাড়াতে চায়। চাইবেই তো, সুযোগ পেলে কে না চায়। আমাদের জ্বালানি নিরাপত্তার ভেতরেও গভীর প্রভাব বিস্তারের চেষ্টাটা কিন্তু স্পষ্ট। কিন্তু মানে সবচেয়ে উদ্বেগের বিষয়, চুক্তির কিছু ধারা বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্র নীতিকেও প্রভাবিত করতে পারে। বাংলাদেশ কোন দেশের সঙ্গে প্রযুক্তি চুক্তি করবে, কোন দেশের কাছ থেকে জ্বালানি কিনবে, কোন দেশের সঙ্গে ডিজিটাল সমঝোতা করবে, এসবেও যুক্তরাষ্ট্রের স্বার্থ বিবেচনা করতে হবে সবার আগে। চুক্তির নিশ্চয়তাও চান ব্রেন্ট,
বলেন, আমেরিকান কোম্পানিগুলোকে নিশ্চিত হতে হবে বাংলাদেশি কোম্পানি ও সরকার উভয়ের সঙ্গে করা চুক্তিকে সম্মান করা হবে এবং নিয়মিত বাস্তবায়িত হবে। তাই প্রশ্ন করি, এটা কি সত্যি সত্যি শুধুই ট্রেড এগ্রিমেন্ট, নাকি ধীরে ধীরে নীতিগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কৌশল? এই চুক্তির বিরুদ্ধে সাধারণ মানুষের উদ্বেগ যে বাড়ছে, সুপ্রিয় দর্শক, এটি আপনারাও দেখছেন। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর বড় অংশ, মানে বড় বড় দলগুলো, তারা কিন্তু অস্বাভাবিক নীরব। আগেই বললাম, সরকার নীরব, সংসদের বিরোধী দলও কার্যত নীরব, যারা সারাক্ষণ জাতীয় স্বার্থ নিয়ে কথা বলে তারাও নিশ্চুপ। কেন এই নীরবতা? চাপ আছে, নাকি সমঝোতা, নাকি ওয়াশিংটনের বিরুদ্ধে উচ্চস্বরে কথা বলার মাঝেও ঝুঁকি আছে, যেটা কেউ নিতে চায় না? তবে বাংলাদেশের মানুষ একটা বিষয় বুঝতে শুরু করেছে, বিশ্ব রাজনীতিতে এখন সাহায্যের ভাষা কম, স্বার্থের ভাষা বেশি এবং প্রকট। আর সেই স্বার্থের খেলায় ছোট অর্থনীতিগুলো ব্যবহৃত হয় বাজার হিসেবে, কৌশলগত অবস্থান হিসেবে এবং প্রভাব বিস্তারের প্ল্যাটফর্ম হিসেবে। সুতরাং প্রশ্ন থেকেই যায়, ব্র্যান্ড কি সত্যিই শুধু রাষ্ট্রদূত, নাকি বাংলাদেশের বাজারে মার্কিন স্বার্থ বিক্রির মার্কেটিং ম্যানেজার? আর এই চুক্তি, যেটি নিয়ে আরো অনেক কথা বলবার আছে, আমি প্রধান কয়েকটি কথা বললাম। এখন এটি কি সত্যিই সমান অংশীদারত্বের চুক্তি, নাকি ভবিষ্যতের অর্থনৈতিক ও নীতিগত চাপের ভিত্তিপ্রস্তর মাত্র? দর্শক, আপনারা যা ভালো বোঝেন মতামত জানাতে পারেন। এবং সম্মানিত দর্শক, আজকে ডক্টর ইউনূস এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আলোচনা করব। আলোচনা করাটা আমার জন্য খুব টাফ হবে। এই কারণ হলো, অফিসে বসে এই ভিডিওটা করছি, কারেন্ট নেই, এবং আমি যে জীবনযাত্রা আমার যে রয়েছে দীর্ঘদিন যাব, সেখানে আমাকে একটা নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে থাকতে হয়। তো কারেন্ট নেই, এসি চলছে না। আমার বাসায় মোটামুটি জেনারেটর ব্যাকআপ রয়েছে, এসির অফিসও ছিল, কিন্তু এখন এই ফুয়েলের কারণে দেখা যাচ্ছে যে ব্যক্তিগত জেনারেটর ছাড়ে এসি চালাতে পারছি না। ফ্যানও নেই রুমের মধ্যে, আর ফ্যানের শো আওয়াজ হয়। ফলে প্রচণ্ড গরমের মধ্যে এবং কম আলোর মধ্যে এই ভিডিওটা আপনাদের সামনে করছি। এর মধ্যে যে রস দিতে চাচ্ছি, কষ দিতে চাচ্ছি, যে বিষয়গুলো বোঝাতে চাচ্ছি, হয়তো এই পরিবেশ পরিস্থিতির কারণে ভিডিওর কোয়ালিটিটা মনোভূত নাও হতে পারে। তবুও আমি প্রাণান্ত চেষ্টা করব, আপনারা ধৈর্য হারাবেন না। প্রথম হলো যে, ক্ষমতায় আসলে, যে কোনো মানুষ ক্ষমতায় আসলে আমাদের চারিদিকে এত দালাল, এত ফড়িয়া, এত তাবেদার, এত ভণ্ড, এত প্রতারক, তাদেরকে কেন্দ্র করে, অর্থাৎ ক্ষমতাধর লোকদেরকে কেন্দ্র করে যেভাবে মুভ করে, রানী মৌমাছিকে কেন্দ্র করে যেভাবে অন্যান্য মৌমাছিরা ভন 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 করতে থাকে, যে কোনো ক্ষমতাধর ব্যক্তি, সেটা চেয়ারম্যান হোক কিংবা মেম্বার হোক কিংবা প্রধানমন্ত্রী হোক, তাদেরকে কেন্দ্র করে যে একটা বিরাট বলয় গড়ে ওঠে। এখানে আসলে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে খুব বেশি তারা ইমানদার না হলে, একিনদার না হলে, আলেম না হলে, ওলামা না হলে, কিংবা তাদের যে জিহান যেটিকে বলা হয়, হৃদম, এটি যদি আরশে আজিমের সঙ্গে সরাসরি যুক্ত না থাকে, তাহলে টাউট বাটপারদের কবলে পড়ে তারা তাদের চরিত্র, চিন্তা, চেতনা, ধ্যান ধারণা সব কিছু হারিয়ে যখন পতিত হন, পতন হয় তাদের, তখন আর কিছু করার থাকে না। এটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য। তো সেই দিক থেকে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, ক্ষমতার একেবারে চূড়ান্ত পর্যায়ে পতনের ঠিক আগে 3-4 বছর আগে, তার দলের যারা টাউট বাটপার, তারা তাকে এমন কতগুলো উপাধি দেওয়া শুরু করলেন, যেগুলো শুনলে আপাত দৃষ্টিতে বাইরে যারা থাকে তাদের ভীষণ রকম বিরক্তি লাগে, আর যারাদের উদ্দেশ্যে বলা হয় তো তারা খুব এনজয় করে। যেমন ধরুন, আমি একজন সাধারণ মানুষ, এখন আমাকে যদি 10-12 জন আলেম ওলামা এসে বলেন
ইয়া হজরত, ইয়া আলিমুল মুলক, এই মুলকের সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি আলিমুল মুলক। যদি বলা হয় ইয়া সাহেবে সাদার, ইয়া সাহেবে আলম গুলাম মৌলা রানী মাদ্দাজিল্লুহুল আলী, দেখেন তো, মানে আপনারা শুনলে মনে করবেন যে গোলাম মোল্লা রানীকে টাউটারি করতেছে, কিন্তু ওরা এসে সামনে এমনভাবে অভিনয় করে, এরকম কিছু ঘটনা আমার জীবনে একেবারেই ঘটেনি, নট লাইক দ্যাট। তো ওই সময়তে আসলে মাথা ঠিক রাখা যায় না। তো শেখ হাসিনার ক্ষেত্রে তো মানে অনেক কিছু ঘটেছে, যেমন আপনি 100 বছর জীবিত থাকেন, আরও 100 বছর ক্ষমতা চালান, তারপরে শেখ হাসিনার জান্নাত পাওয়া উচিত, জান্নাত তার জন্য ফরজ, আল্লাহর উচিত তাকে জান্নাত দিয়ে দেওয়া। এবং এমন সব ভালো ভালো মানুষ, মানে বয়স্ক যারা ঘুষ দুর্নীতি করে না, এরকম সৎ মানুষও শেখ হাসিনার আসলে জান্নাত পাওয়া উচিত, নাউজুবিল্লাহ মিন জালিক, এই ধরনের কথাবার্তা তারা বলেছেন। অনেকে তাকে সংসদে বলেছেন যে শেখ হাসিনার উপাধি এখন হজরত। হজরত আরবি শব্দ, সাধারণত বলা হয় যে জনাব বা জনাবা, তো যে কোনো মানুষের নামের আগে হজরত থাকতে পারে, কিন্তু বাংলাদেশে বিশেষ করে রাজনীতির অঙ্গনে এই হজরত শব্দটি এত অ্যাভেলেবল ব্যবহৃত হয় না। ইভেন সৌদি আরব বলেন, মক্কা মদিনা বলেন, সেখানে কোনো গভর্নরকে হজরত বলা হয় না। যেমন হজরত সালমান, মোহাম্মদ বিন সালমান বা হজরত বাদশাহ ফাহাদ, এই কথা আপনার কখনো শুনেননি। তো যেটা আরব দেশে হয়নি, হজরত আবদুল্লাহ, বাদশাহ আবদুল্লাহ, হজরত বাদশাহ ফাহাদ, এইরকম কোনো দিন হয়নি। হজরত শব্দটি সাধারণত যখন মানুষ আধ্যাত্মিকতার একটা চরম লেভেলে পৌঁছে, মানুষ যখন মনে করে যে এর সঙ্গে একটা রুহানি সম্পর্ক আছে, তিনি বাতেনি অনেক বিষয় জানেন, রুহানি অনেক বিষয় জানেন, আল্লাহ তার হৃদয়ের মধ্যে এলহাম পাঠায়, তিনি অত্যন্ত উচ্চ মার্গের একজন আলেম, যিনি শুধুমাত্র শরিয়াতের নামাজ কালাম পড়েন না, মারেফতের অনেকগুলো বিষয় তিনি বুঝতে পারেন, তিনি ভবিষ্যৎ জানেন, তিনি অভিশাপ দিলে জ্বলে পড়ে ছারখার হয়ে যায়, আর তিনি যদি যাকে বলা হয় কারোর জন্য দোয়া করেন, আল্লাহ তার দোয়া কবুল করেন। এইরকম একটা পরিবেশ পরিস্থিতিতে যখন কোনো একটা মানুষ পৌঁছে যায়, আমরা তার নামের সঙ্গে সম্মানের সাথে হজরত উপাধি লাগিয়ে দিই। যেমন হজরত খানজাহান আলী, হজরত শাহজালাল, যেটা পাবলিক তাদেরকে দিয়েছে, জনগণ দিয়েছে তাদের মৃত্যুর পরে। কিন্তু 80-র দশকে, 70-এর দশকে এরকম অনেক পীর, তাদের ভক্ত মুরিদ শুধুমাত্র টাউটারি করার জন্য, বদমাইশি করার জন্য একজন লোকের সামনে বসিয়ে তার নামে হজরত অমুক কুতুব আলী, হজরত টুকুর আলী, হজরত পুংপুং আলী, এরকম নাম দিয়ে পুংপুং আলী, পীরে কামেল লাউখালি, পীরে কামেল লেবুকাঠি, পীরে কামেল বান্দরবনি, এরকম শব্দ, হজরত অমুক অমুক অমুক। এই ওয়াজের মার্কেটে এই হজরত শব্দটি প্রথম আসছে, কিন্তু এর আগে কিন্তু সাধারণত যেমন আমরা হাফেজজি হুজুর বলি, কিন্তু হজরত হাফেজজি হুজুর কিন্তু তার জমানাতে এত বড় আলেম আমাদের দেশে কখনো খুব অল্প আসছে। কিংবা ধরেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাকে তো হজরত ভাসানী বলা যেত, তিনি কিন্তু কেউ কখনো শুনেছেন রাজনৈতিক লোকের সম্পর্কে। কিন্তু ওয়াজের ময়দানে এসে আমাদের এই দেশের লোকজন এই বিভিন্ন পীর ব্যবসা, কামেল ব্যবসা, এগুলো করে একেবারে পাইকারি হারে হজরতকে পচিয়ে দিয়েছে বাংলাদেশে। যে পচা দুর্গন্ধ, সেই দুর্গন্ধ হজরত শব্দটি আবার আওয়ামী লীগের যারা টাউট বাটপার, তারা শেখ হাসিনার সঙ্গে লাগিয়ে দিল। ভালো কথা। এখন শেখ হাসিনা ব্যক্তিগত জীবনে ধর্মপরায়ণা, অনেক মানবিক গুণাবলী তার আছে, এবং গোপনে তিনি যে দান খয়রাত করার যে একটা রেকর্ড তার আছে, যারা জানেন তারা তাকে শ্রদ্ধা না করে পারবেন না। কিন্তু আর যাই হোক না কেন, আমাদের দেশে যে হজরতের যে ভূমিকা, হজরতের যে গুরু গাম্ভীর্যতা, সেটা আসলে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে যায় না। এই গেল হজরত শেখ হাসিনার অবস্থা। এখন আসেন আল্লাহর ওলি। আমি প্রথম দিন থেকে বলছি যে সকল আমাদের দেশের ওয়াজের বক্তা তাকে আল্লাহর ওলি বলার চেষ্টা করছেন, আল্লাহ থেকে বিশেষ নির্দেশপ্রাপ্ত হয়ে আসছেন,
তার বিরোধিতা করা যাবে না, ইসলাম মুসলমানিত থাকবে না। শেখ হাসিনা সম্পর্কে অনেক ওয়াজের ময়দান থেকে বলা হতো যে শেখ হাসিনার বিরোধিতা করলে ঈমান থাকবে না। তো এই সকল ভণ্ড যারা লোকজন রয়েছে তারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন, ইমাম মাহেদির পর্যায়ে তাকে নিয়ে গেছেন, হযরত ঈসা আলাইহিস সালামের কাছাকাছি তাকে পৌঁছে দিয়েছেন এই গত 18 মাসে। অথচ এই লোকটি 4 কলেমা জানে কিনা সন্দেহ, কিংবা ওই যে আমরা আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এইটা উনি জানেন কিনা আমার কাছে যথেষ্ট সন্দেহ রয়েছে। উনি দোয়া কুনুত, আত্তাহিয়াতু, এই সমস্ত মানে যেগুলো বেসিক অ্যান্ড ফান্ডামেন্টাল নলেজ অফ এ মুসলিম, একজন মানুষের, মুসলমান একের গ্রামের সাধারণ মানুষও সেই জায়নামাজের দোয়া ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাহি এটা জানেন, কবর জিয়ারতের দোয়া জানেন, তারপরে সেই জানাজার যে নিয়ত সেটা জানেন, তারপর 2 ঈদের 2 জামাতের যে আরবি নিয়ত সেটা জানেন। আমি লিখে দিতে পারি। এই যে কথাগুলো বললাম এগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন না। যদি জানেন আমি ওনার হাত ধরে ওনার কাছে মাপ চাইব আমার এই কথার জন্য। উনি এই জিনিসগুলো জানেন না। উনি আলিফ বা তা ছা যে আরবি হরফের যে বর্ণমালাগুলো উনি জানেন না। তো এরকম একটা মানুষকে যারা কোরআনের তাফসীর করে, যারা বিখ্যাত আলেম, তারা আল্লাহর ওলি বানিয়ে দিল। এরকম ওলি আমরা কখনো দেখিনি। ফলে এই লোক টুপি পরলেন, এই লোক ওলি সাজার চেষ্টা করলেন এবং করে তিনি এমন সব কাজ করে গেলেন যেই কাজের ফলে আমাদের এই দেশ জাতি হাজার বছরের ইতিহাসে আমরা যে গোলামিতে কখনো পড়িনি, যে গোলামি চুক্তি আমেরিকার সঙ্গে করা হয়েছে সেটা মানে আমাদের ইতিহাস, আমি ইতিহাসের ছাত্র হিসেবে কখনো দেখিনি। কিন্তু এই মানুষটিকে বেপরোয়া বানালো যারা, এই মানুষটিকে মানে এই মানুষটির মধ্যে এরকম একটা ধারণা ঢুকিয়ে দেওয়া হলো যে আপনি যেটা করবেন ওটাতে আল্লাহর সায় আছে, আপনি এই কাজগুলো করার জন্য আল্লাহ আপনাকে নাজিল করেছে, আপনাকে গড়ে তোলা হয়েছে, আল্লাহ বিশেষ কায়দায় আপনাকে গড়ে তুলেছে। এই যে বিভিন্ন মাহফিল থেকে বিভিন্ন ইসলামী যারা লোকজন রয়েছেন, বক্তা রয়েছেন, তারা তাকে যে সর্বনাশটা করে দিয়েছেন সেই সর্বনাশটা আজ 18 কোটি মানুষের উপর পড়েছে। আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত, ইউনূস সাহেবও ক্ষতিগ্রস্ত, শেখ হাসিনাও ক্ষতিগ্রস্ত। তো এই যে আলা হযরত শেখ হাসিনা বা হযরত শেখ হাসিনা বা মাদ্দা জিল্লুহুল আলী, তারপরে অলিউল আজম বা অলিকে যে গাউসুল আজম, গাউস উল আজম ডক্টর মোহাম্মদ ইউনূস রহমতুল্লাহ আলাইহে, এই যে জিনিসগুলো যারা শিরক করার চেষ্টা করছে, বিদআত করার চেষ্টা করছে, এটা কাফের কুফরির চেয়ে তো খারাপ। মুনাফিকের একটা লিমিট আছে। আব্দুল্লাহ ইবনে উবাইও এই কাজগুলো কখনো করেনি। সেই কাজগুলো আমাদের দেশের যারা লোকজন করেছেন এরা আবার এখন নতুন করে পীর খুঁজছেন, নতুন করে হজরত খুঁজছেন, নতুন করে আল্লাহর ওলি খুঁজছেন। আল্লাহ এই যাকে বলা হয় জাহেলিপনা থেকে এই দেশ এবং জাতিকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।